যুগ্ম সচিব মল্লিকা ম্যাম বলেছেন যে যদি কেউ সুইসাইড করতে চায় তাহলে যেন সে সুইসাইড করে, তাতেও তাদের কোনো সমস্যা নেই। অনেক ডিপ্রেশনে আছে, এত ডিপ্রেশনে সে থেকে থেকে মানে কেঁদে কাঁদে, শ্বাসটা সব বন্ধ হয়ে যায়। যেদিন রেজাল্ট হইলো যে হ্যাঁ হয়নি, সে তো প্রায় ধরেন আমরা যে সে মনে হয় স্টক করবে। একটু সুসাইডাল টেন্ডেন্সিও আছে যে ওর যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে ওনারা বলছেন যে ওনারা সার্কুলার দিবেন না, তোমরা যা ইচ্ছা তা করে আমরা সার্কুলার দিব না, এটাই আমাদের। কিন্তু ওনারা আমাদের কোনো যুক্তি দেখাতে পারেননি যে কেন প্রত্যেকবার সার্কুলার দেওয়ার পরেও এবছর সার্কুলার দিবেন না। এখন আমার বড় বোন সরকারি যশোর মেডিকেলে পড়তো, সেকেন্ড ইয়ারে ওঠার পর আপু অসুস্থ হয়ে যায় হঠাৎ করে কিডনি লিভারজনিত কারণে। দীর্ঘদিন অসুস্থতার পর আপু মারা যায়। এখন আপু তো ওনার স্বপ্ন পূরণ করতে পারেননি, সেই জন্য আমি চেয়েছিলাম বেসরকারি মেডিকেলে পড়েও আমি আমার আপুর স্বপ্ন পূরণ করব, MBBS পড়া শেষ করব, একজন ডাক্তার হব। দেশে যে এত হতদরিদ্র মানুষ আছে ওনাদের চিকিৎসা সেবা প্রদান করব, কিন্তু ওনারা আমাদের সেই সুযোগ দিচ্ছে না। আমি প্রথম সার্কুলারে মেধা ও অসচ্ছল কোটায় আবেদন করেছিলাম, কিন্তু ওনারা আমাকে সিলেক্ট করেনি, সেই জন্য আমি দ্বিতীয় সার্কুলারের জন্য অপেক্ষায় ছিলাম। কারণ একটা মেয়ে যে ছোট দিয়ে স্বপ্ন দেখছে ডাক্তার হবে, এখানে যারা 40 পাইছে, যারা পাশই করেনি তারা সরকারি মেডিকেলে পড়তেছে, যারা 40 পাইছে তারা মেধা কোঠায় দরিদ্র কোঠায় ভর্তি হয়েছে। এই যে যুথি 75.5 পাইছে, 75.50, অথচ সে ভর্তি হইতে পারেনি, সে রাস্তায় দাঁড়ায় আছে। আর যারা 40 পাইছে তাদেরকে কিভাবে ভর্তি নিছে? এরকম অনেক ডকুমেন্ট আছে যে যারা 40, 42, 45 পেয়ে সরকারি মেডিকেলে ইভেন বেসরকারিতে তারা পাস করে নাই, তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে। তো এদের অন্যায়টা কি? এদেরকে কেন ভর্তি হতে দিচ্ছে না? আর যখন সেকেন্ড সার্কুলার দিবে না, প্রথমবারেই বলতো যে আমরা সেকেন্ড সার্কুলার দিব না, তোমরা প্রথমবারেই বুঝে শুনে ভালোভাবে অ্যাপ্লাই করো। এখন তো আমরা সরকারিতে ভর্তি হতে চাচ্ছি না, বেসরকারিতে ভর্তি করব, নিজ অর্থায়নে ভর্তি করব। আমাদেরকে সেটা দিয়েও এরকম করে হ্যারাস কেন করা হচ্ছে? কি কারণে? আমি কারণটা জানতে চাই। কম্পিউটারের দোকানদারের ভুলে তার অ্যাপ্লিকেশন ফর্মে কোটা চলে আসে, তো তখন যখন ও নোটিস করতে পারে তখন আমি এখানে DGHS-এ DGME-তে যোগাযোগ করি যে আমার বোনের আবেদনে এরকম একটা ভুল হয়ে গেছে, এখন কি করা যায়? ওনারা বলল আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমরা আবার আরেকটা সার্কুলার দিব, সেকেন্ড সার্কুলার দেওয়া হবে, তখন ঠিক করে জেনারেলে ভালোভাবে অ্যাপ্লাই করতে বলিয়েন, হয়ে যাবে। ঠিক আছে, সেই আশায় মে গেল, এই যে জুন গেল, জুলাই, কই সেকেন্ড সার্কুলার আর দিচ্ছে না। এতদিন যাচ্ছিলাম বলতো যে হ্যাঁ দিবে সেকেন্ড সার্কুলার, কিন্তু এখন বলতেছে ডাইরেক্ট বলতেছে আমরা সেকেন্ড সার্কুলার দিব না, আপনারা কি করার করে নেন। তো এখন আমার বোন কোথায় ভর্তি হবে, কি করবে? ও তো কোথাও ভর্তি হয়নি, ও কি পড়াশোনার সুযোগ পাবে না? ও তো এবার সেকেন্ড টাইমার, এবার যদি ও ভর্তি হতে না পারে তাহলে তো ওর তো ধরেন মানে ভবিষ্যৎ অন্ধকার। অনেক ডিপ্রেশনে আছে, এত ডিপ্রেশনে সে থেকে থেকে মানে কেঁদে কাঁদে, শ্বাসটা সব বন্ধ হয়ে যায়। যেদিন রেজাল্ট হইলো যে হ্যাঁ হয়নি, সে তো প্রায় ধরেন আমরা যে সে মনে হয় স্টক করবে। আমি এখানে আসছি একমাত্র ওর জন্য, ওর একটু সুসাইডাল টেন্ডেন্সিও আছে যে ওর যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সবচেয়ে অবস্থা, তারা কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন, অর্থাৎ দ্বিতীয়বার মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়িয়েছে। দর্শক, দ্বিতীয়বার মেডিকেলে ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছেন অনেকেই। আমরা কিন্তু যেমনটি দেখছিলাম, আসলে আমরা বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় সার্কুলারের জন্য বেশ কয়েকদিন যাবৎ, প্রায় 1 মাস যাবৎ আন্দোলন করছি। ওনারা আমাদেরকে বারবার বিভিন্নভাবে মানে আমাদের মনোবল ভেঙে দিতে চেষ্টা করছেন, আমাদেরকে আমরা যাতে আমাদের মানে অধিকারের জন্য না লড়াই করি সেরকমও অনেক কথা আমাদেরকে বলেছেন।
এমনকি যুগ্ম সচিব মল্লিকা ম্যাম বলেছেন যে যদি কেউ সুইসাইড করতে চায় তাহলে যেন সে সুইসাইড করে, তাতেও তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো আমাদের অধিকার। আমরা যখন নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় তখন আমরা শিখেছিলাম যাতে ছাত্রদের সাথে বৈষম্য না হয়, কারোর সাথে কোনো বৈষম্য না হয়। সবাই এদেশের নাগরিক, তারা সবাই সব অধিকার ভোগ করতে পারে। কিন্তু এখন আমরা দেখছি যে 600 সিট খালি থাকার পরেও তারা আমাদের ভর্তির সুযোগ দিচ্ছে না, আমাদের অধিকার আমাদেরকে দিচ্ছে না। আমরা যখন আমাদের প্রতিনিধিরা সচিবালয়ে গিয়েছিলেন মল্লিকা ম্যামের সাথে কথা বলতে, মল্লিকা ম্যাম ওদেরকে বলেছিল যে তোমরা যদি চাও বিদেশে গিয়ে পড়াশোনা করো, তোমরা এদেশে ব্র্যান্ড হয়ে পড়াশোনা করো, তাহলে এদেশ থেকে যদি সব মেধাবীরা চলেই যায় তাহলে এদেশের কি হবে?